দীর্ঘদিন পরে বাংলাদেশে রিয়েলমি অফিসিয়ালি এমন একটা ফোন লঞ্চ করলো 20,000 টাকার ভিতরে, যে ফোনটাতে চাইলে আপনি পানির ভিতরে ইচ্ছা মতো ভিজাইতে পারবেন, চুবাইতে পারবেন, এমনকি পানির ভিতরে রেখে ভিডিও করতে পারবেন, ছবিও তুলতে পারবেন। আমরা তো ভাই এই ফোনটারে ইচ্ছা মতো পানিতে ভিজিয়েছি, ওপর থেকে পানির ভিতরে ফেলেছি, এমনকি পানির ভিতরে 15 মিনিট ধরে রেখেছি, কারণ এই ফোনটাতে রয়েছে IP66, 68 এবং 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যে কারণে ভাই পানি দিয়ে এই ফোনটারে আসলে তেমন কিছুই করা সম্ভব না। তো আমরা 15 মিনিট ধরে পানির ভিতরে রাখার পরেও দেখেছি এই ফোনটা কিন্তু ফুললি ফাংশনাল ছিল। পানি দিয়ে তো ভাই আমরা ফোনটারে তেমন কিছু করতে পারলাম না, তারপরেও আমরা এই ফোনটাকে 12 ঘন্টারও বেশি সময় ধরে রেফ্রিজারেটরের ভিতরে রেখেছিলাম। এক পর্যায়ে যে ফোনটা একদমই বরফে পরিণত হয়ে গেছিল, সেই সময়টাই বরফ থেকে ফোনটাকে ছাড়ানোর জন্য আমরা কি করেছি, গরম পানি ঢেলেছি ওইটার উপরে। গরম পানি ঢেলছি, বাট এত ঠান্ডা পড়ছে ভাই, বরফের চাকিতে তো হাতই দেওয়া যাচ্ছে না। এই দেখেন অর্ধেক বরফ ছাড়াইতে পারছি, এদিকে ফোন রিং বাজছে, মানে আমি কল দিচ্ছি এই ফোনে। বরফটাকে ছাড়িয়ে ফেলছি আমরা পুরোপুরিভাবে ফোন থেকে, এবং ফোনের অবস্থাটা দেখেন, এইদিকে এখনো বরফ জমে আছে কিছু কিছু জায়গায়, ছোট ছোট বরফের টুকরা। তো স্ক্রিনটা দেখি ঠিক আছে কিনা, এই দেখেন টাচে কাজ করছে, আমি কিন্তু আনলক করে ফেললাম। রিয়েলমি সি সিরিজের ফোনগুলোকে আমরা সবসময়ের জন্য দেখেছি ডিউরেবিলিটি অ্যান্ড বিল্ডের দিকে অনেক বেশি নজর দিতে, C75 কিন্তু তারও ব্যতিক্রম না। এই ফোনটাতেও আর্মোশেল গ্লাস অ্যান্ড আর্মোশেল প্রোটেকশন রয়েছে, যে কারণে রেগুলার হাত থেকে পড়ে গেলে দেখা যাচ্ছে এই ফোনগুলোতে তেমন কোনো সমস্যা হতে দেখা যায় না। আবার IP69 রেটিং হিসাবে এই ফোনটার দামও কিন্তু খুব একটা বেশি রাখা হয় নাই। বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে 8128GB দাম রাখা হয়েছে 19,999 টাকা, এবং 8256GB দাম রাখা হয়েছে 22,999 টাকা। এই প্রাইস রেঞ্জে ফোনটিতে থাকছে ফুল HD+ 90 Hz IPS প্যানেল, 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং G92 Max SoC। আচ্ছা, শুরুতে যদি ডিজাইন পার্টে আসি, তো 20-22 টাকার ফোন হিসাবে ভাই এই ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর অ্যান্ড হাতে নিয়েও প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। কালার রয়েছে দুইটা, লাইটনিং গোল্ড আর স্টোন ব্ল্যাক। তবে আমাদের হাতেরটা লাইটনিং গোল্ড। এইটার এই যে রিয়ার প্যানেলের শেপটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিফ্লেক্ট করে, দেখতে ভালো লাগছিল। আর যে ক্যামেরা মডিউলটা রয়েছে এখানে আবার গোল্ডেন কালারের একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে, আর এটা মনে হয় মেটালের, সেরকমই একটা ফিনিশিং দেওয়া হয়েছে, মেটালই মনে হচ্ছে। যাই হোক, ক্যামেরা হোল 3টা থাকলেও এখানে কিন্তু ক্যামেরা রয়েছে একটা। রিয়ার প্যানেলটা অবশ্য প্লাস্টিকের, ফ্রস্টের টেক্সচার পাবেন, আর বডি ফ্রেমও প্লাস্টিকের। এই ফোনটা 196 গ্রাম ওয়েট আর 7.99 mm থিকনেস। এই বাজেটের ফোন হিসাবে যথেষ্ট কমফোর্টেবল লাগছিল হাতে নিতে। আমরা এই ফোনে কিন্তু 3.5 mm অডিও পোর্ট পাচ্ছি না। যাই হোক, এখানে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুইটা সিমের পাশে একটা SD কার্ডও ব্যবহার করা যাবে না। কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইকও নেই, স্টেরিও স্পিকারও এই ফোনে থাকছে না। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই বাজেটের ফোন হিসাবে যেরকম অ্যাজ ইউজুয়াল কাজ করে, ওই রকমই স্পিডটা ভালোই পেয়েছি আমরা। ওই ডিজাইনে তো ভালোভাবেই পাস করে গেল, তবে ডিসপ্লের কি অবস্থা দেখেন। এই যে ফোনটা না, রিয়েলমির সি সিরিজের যে ফোনগুলো, বিশেষ করে এইগুলো বেশি অংশই কিন্তু আমি শুরুতেই বলেছি ডিউরেবিলিটির দিকে বা ডিজাইনের দিকে বেশি ফোকাস করা হয়, সেইভাবেই কিন্তু ফোনটার সম্পূর্ণ প্যাকেজটা সাজানো হয়েছে। তো এটাতে যে ডিসপ্লে প্যানেলটা ব্যবহার করা হয়েছে সেটা 6.72 ইঞ্চের, অবশ্যই ফুল HD+ রেজলিউশন তারা দিয়েছে, 90 Hz রিফ্রেশ রেটও রয়েছে। এটা IPS প্যানেল এবং 690 নিটসের পিক ব্রাইটনেস দিতে পারে। ডিরেক্ট সানলাইটে আপনি এভারেজ মানে ব্রাইটনেস পাবেন, কিন্তু হালকা পাতলা রোদের ভিতরে ব্যবহার করতে আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। ফুল HD+ রেজলিউশনের সাথে 392 PPI রয়েছে, যথেষ্ট শার্প লাগছিল ডিসপ্লেটা, ভিভিড কালারও প্রডিউস করতে পারে। ইউটিউবে দেখলাম 4K পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যায়, বাট 1080p রেজলিউশনে কিন্তু স্মুথ ভিডিও দেখা যাচ্ছিল ইউটিউবে। আপনি 4K বা 2K রেজলিউশন যেটা দেখবেন সেটা কিন্তু বাধা বা আটকে যাচ্ছিল, ওই ধরনের সমস্যা রয়েছে। সো এটাতে 4K বা 2K থাকলেও 1080pতে সব থেকে ভালোভাবে ভিডিও দেখা যায়। G92 Max এর সাথে 90 Hz প্যানেলটা বেশ ভালোভাবে মিলেছে বলা যায়। স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, 180 Hz টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। ব্যবহার করতে রেগুলার বা বেসিক কাজগুলোতে আসলে কোনো ধরনের সমস্যা হয়নি। এই ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কনজিউম বা যে কোনো কন্টেন্ট দেখে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। অনেকের কাছে এই যে লোয়ার চিনটা একটু উঁচু মনে হবে, এই জায়গাটায় যদি সিমেট্রিক্যাল করা যেত, ডিসপ্লেটা আউটলুকে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগতো। দেখেন, আমরা 20-22 টাকা রেঞ্জের ফোনগুলো বেশি অংশ কিনেই কিন্তু মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য, কারণ এখানে হাই পারফরমেন্সের কোনো প্রসেসর থাকে না যে আমরা উড়াধুরা গেমিং করবো। তো সেই ক্ষেত্রে অনেকের কাছে আবার ওই ডুয়েল স্টেরিও স্পিকারটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার কাছে ডুয়েল স্টেরিও স্পিকারটা থাকলে তো অবশ্যই ভালো হতো, কিন্তু সিঙ্গেল স্পিকার হিসাবে সাউন্ডটা কিন্তু যথেষ্ট লাউড ছিল, 400% পর্যন্ত বুস্টও করা যায়। আমার কাছে আবার ওই রেগুলার ভলিউমটাও পারফেক্ট মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি ভাই ক্লিয়ার আছে, শুনতে ভালো লাগছিল, অ্যান্ড ভোকাল ক্লিয়ারিটিও ভালো পাওয়া যাচ্ছিল। ভাই আমি এই ফোনটা নিয়ে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অফিসিয়াল মার্কেট হিসাবে এবং সেই প্রাইস রেঞ্জ হিসাবে, আপনারা জন্য আবার আনঅফিসিয়াল মার্কেটের ফোনের সাথে এই ফোনের তুলনা করতে চান না। MediaTek G92 Max Realme UI বেসড অন Android 14, 8GB RAM তো রয়েছে, আর ভার্চুয়াল RAM অনেক রয়েছে, যে যেমন পারেন ব্যবহার করেন। এখন ভাই G92 Maxটা আসলে কি, G92 যেটা G92 Max সেটাই, শুধুমাত্র ক্লক স্পিডটাকে হালকা বুস্ট করা হয়েছে। তবে 20-22 টাকা রেঞ্জে G92 Max আসলে যায় কিনা দেখেন। আপনি যদি পারফরমেন্সে ফোকাস করেন তো এই বাজেটে কিন্তু G99ও রয়েছে, G100ও রয়েছে, বাট এই ফোনে G92
G92 দেওয়া হয়েছে। আমরা কয়েকটা টেস্ট করেছি, সেগুলোর রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এর পজিশনটা আসলে কোন জায়গায় রয়েছে। দেখেন রেগুলার টাস্কে ফোনটা ব্যবহার করতে আপনি তেমন কোনো সমস্যার মুখে পড়বেন না, ভালোই ব্যবহার করা যাচ্ছিল। 5টা 7টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিংও করা যায়। অনেক বেশি অ্যাপ্লিকেশন বা ভারী অ্যাপ্লিকেশনগুলো হোল্ড করে রাখতে একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, কিছু কিছু অ্যাপ্লিকেশন ক্লোজও করে ফেলে যখন আপনি অনেক অ্যাপ্লিকেশন মাল্টিটাস্কিংয়ে রেখে দিবেন। এবং তারপরে আমি যদি বলি এই ফোনটাতে অনেক বেশি অ্যাপ্লিকেশন যারা ইনস্টল করে রাখবেন তাদের ক্ষেত্রেও কিন্তু হালকা একটু লাগে ভাব খেয়াল করবেন। আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আসলেই প্রয়োজন সেইগুলো রাখলেন, আর অতিরিক্ত অ্যাপ্লিকেশনের ঝামেলা টামেলায় যদি না যান তাহলে দেখা যাচ্ছে এই ফোনটা ব্যবহার করতে আপনার খুব একটা সমস্যা হবে না। এক কথায় ভাই এই ফোনটা যারা নেবেন তারা সেভাবেই ব্যবহার করবেন, ফোনটা আসলে যতদূর পর্যন্ত নিতে পারবে। G92 Max এর গেমিং এক্সপেকটেশন আমার ওই লেভেলে ছিল না আর আশাও করছি না। তবে হ্যাঁ, পাবজি গেম খেলেছি, টাচ রেসপন্স ওখানে কম মনে হয়েছে, এনিমির সাথে ফাইট করে মজা পাচ্ছিলাম না। ফ্রি ফায়ার ওই জায়গাটায় আরেকটু ভালো চলেছে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে আপনার কিন্তু ওই একটু বাধা ধরার ভিতর দিয়ে যাইতে হবে ভাই এই ফোনে গেম টাইম খেলতে গেলে। অ্যাজ ফর 9 গেমও খেলেছি, সেখানেও এরকম হালকা বেঁধে যাচ্ছিল, মানে নর্মালি গেম খেলতে সমস্যা হচ্ছিল না, বাট 2D গেমগুলো আপনি খেলতে পারবেন সময় বসত। অবসর সময় একটু 2D গেম টাইম খেললেন, সেই ক্ষেত্রে সমস্যা খুব একটা হবে না। আমি ভাবছিলাম এই ফোনের ক্যামেরা হয়তো খুব একটা ভালো হবে না, বাট ছবি দেখার পরে মনে হচ্ছে না খুব একটা খারাপ হতো না। কারণ দেখেন আমরা পোর্ট্রেট মোডে কয়েকটা ছবি দেখাচ্ছি, এইচডিটা কিন্তু একেবারেই খারাপ করেনি। হ্যাঁ, অবশ্যই ওই সময় লাইট ভালো ছিল, সূর্যের আলো ভালো ছিল, যে কারণে ছবিতে ভালোভাবে অবজেক্টটাকে ডিটেক্ট করতে পেরেছে। তবে হ্যাঁ, এই যে ডিটেক্ট করতে পেরেছে এটাও কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাকগ্রাউন্ড ব্লারটা ভালো লেগেছে, ন্যাচারাল লাগছিল ছবি অনেকগুলো। তবে এই জায়গায় একটু ব্যাপার স্যাপার রয়েছে, কারণ আপনি ওই যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু কমিয়ে নেবেন বা টুইট করে নেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি ব্লার হয়ে গেলে কিন্তু একটু আর্টিফিশিয়াল লাগে। রিয়েলমির ছবিগুলোতে অনেকেই বলে যে একটু রিয়েলমির টোন থাকে, অর্মের দিকে কিছুটা পুশ করে কালারটাকে। আমরা ইমেজগুলো দেখে সেরকমই ফিল করতে পেরেছি, বিশেষ করে ল্যান্ডস্কেপ ছবিগুলোতে। তবে ডাইনামিক রেঞ্জে খুব একটা আশা হতো আমাকে করেনি। এই বাজেটের ফোন হিসাবে এরকম একটা ক্যামেরা থেকে খুব ভালো ডাইনামিক রেঞ্জ আমরা পেয়েছি, মানে যেটা বলা যায় মানসম্মত এক কথায়। ইমেজগুলো দেখে খুব একটা খারাপ লাগবে না। 50 মেগাপিক্সেল হিসাবে ল্যান্ডস্কেপ ছবিতে ডিটেলও ভালো ছিল, কালার টালার অ্যাকুরেট লাগছিল অনেকটাই। হ্যাঁ, ইমেজগুলো পারফেক্ট বলা যায়। লো লাইট আর ডে লাইটের ইমেজগুলোতে বেশ পার্থক্য রয়েছে। বিশেষ করে আমরা যদি পোর্ট্রেট ইমেজগুলো দেখি তো হাত স্টেবল রাখা লাগে, যেহেতু ওয়াইসটা এখানে নাই, এবং সেই সাথে ইমেজটা কিছুটা হলেও ওয়াশড আউট মনে হচ্ছিল। খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো না, এরকম ছবি দিতে পেরেছে। পোর্ট্রেটের মতো আবার লো লাইটের ল্যান্ডস্কেপ ছবিগুলোতে কিন্তু ওয়াশড আউটের ব্যাপারটা খেয়াল করিনি, তখন আবার কালারফুল ইমেজ পেয়েছি অ্যান্ড ইমেজের ভিতরে যথেষ্ট ডিটেলও পেয়েছি। হালকা পাতলা গ্রেইনের দেখা হয়তো পাবেন যখন অতিরিক্ত লো লাইটের ছবিগুলো তুলবেন, বাট কিছুটা আলো পেলে ওই ব্যাপারটা একেবারেই নোটিস করা যায় না, তখন আবার ইমেজগুলো দেখতে ভালো লাগছিল। আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি ভাই লো লাইটে, পারফরমেন্স ভালোই লেগেছে। রেয়ারে 1080p 30fps ভিডিও শ্যুট করা যায়, ইআইএস নাই, ওইটা থাকলে আরেকটু স্টেবল ভিডিও পাওয়া যেত, তবে সেক্ষেত্রে কিন্তু ডিটেলও কিছুটা কমে আসতো। আর 1080p হিসাবে যেরকম ডিটেল দিয়েছে ঠিকঠাকই লেগেছে, কালারটাও বেশ ভালোই মনে হয়েছে। তবে অ্যাজ ইউজুয়াল এই বাজেটের ফোনগুলোতে যেরকম ভিডিও কোয়ালিটি পাওয়া যায় ওই রকমই পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30fps ভিডিও শ্যুট করা যায় একই রকম, রেয়ার ক্যামেরাতে যেরকম ফ্রন্ট ক্যামেরাতে ওই রকমই, এখানেও ইআইএস নাই, আর যেরকমটা দেখছেন ভিডিও ভাই এরকমই ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ও বলাই হয়নি, সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল, এখানে 13 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেল অনেকেই আশা করবেন। ভাই 8 মেগাপিক্সেল, হ্যাঁ রেজুলেশনটা কম, সত্যিকার অর্থে ছবিগুলো দেখে ওইরকমই মনে হচ্ছিল। আরেকটু রেজুলেশন থাকলে আরেকটু বেটার ইমেজ পাওয়া যেত, এরকম ফিলটা করবেন আপনি। অ্যান্ড কালার টোনটা অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছে। আমরা একটু বুস্টেড কালার পছন্দ করি, তো অনেকের কাছে আবার এরকম ন্যাচারাল টোনটাই ভালো লাগে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জন্য আবার এই ইমেজটা ঠিকঠাকই আছে। এখনকার ফোনগুলো দেখবেন হালকা হচ্ছে, পাতলা হচ্ছে, আবার ব্যাটারিও বেশি দিচ্ছে। যেমন এই ফোনটাতে 6000 mAh এর যে ব্যাটারিটা রয়েছে ওইটা দিয়ে লং টাইম তো ইজিলি ব্যবহার করা যায়, ফোনটা আপনি 1.5 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। আর এটা যে 45 ওয়াটের চার্জার আছে ওইটা দিয়েও খুব দ্রুত চার্জ হয়ে যায়। হ্যাঁ, চার্জ হইতে ফোন যে হিটের ব্যাপারটা ওইটা কিন্তু নর্মাল একেবারেই, যখন ফাস্ট চার্জিং হবে তখন হালকা হিট হয়, আবার খুব দ্রুত রিডিউস হয়ে যায়। ভাই যেভাবে এই ফোনটারে আমরা টেস্ট করেছি, বিশেষ করে ওয়াটার টেস্টের ব্যাপার বা ফ্রিজারে জমানোর ব্যাপার, এটা কিন্তু 20,000 টাকার কম প্রাইজে কোনো ফোনে আদৌ অফিসিয়াল মার্কেটে ভাবে নাই, অনেকেই ভাবে নাই। যখন এই ফোনটা সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছিল আমরাই অবাক হয়ে যাচ্ছিলাম যে IP69 রেটিং, এটা ট্রু কিনা। সো যেভাবে আমরা টেস্টগুলো করেছি ভাই, তো এটা যদি নর্মাল কোনো ফোন হইতো তাহলে এত বেলা ডেড হয়ে যেত অবশ্যই, কেননা হয় ডিসপ্লেতে পানি ঢুকতো, না হয় স্পিকার নষ্ট হয়ে যেত বা ক্যামেরা ঘোলা হয়ে যেত। ওই ব্যাপারগুলো কিন্তু এই ফোনে কোনোটাই দেখা যায় নাই, অ্যান্ড স্টিল এই ফোনটা এখনো পর্যন্ত ওকে আছে। এখন সব মিলিয়ে এই ফোনটা যদি আপনি সিলেক্ট করেন তো আপনার প্রথম পছন্দ এখানে থাকছে ডিজাইন, ডিউরেবিলিটি, আর তারপরে হচ্ছে এর ডিসপ্লে প্যানেল, অ্যান্ড দেন ব্যাটারি, তারপরে ক্যামেরা, তারপরে পারফরমেন্স। তো এইগুলা যদি আপনার সাথে মিলে তো দেখা যাচ্ছে এই ফোনটা আপনার জন্য রিকমেন্ড থাকলো। এই তো ছিল আজকের ভিডিও। অবশ্য ভালো লাগলে লাইক করেন, কমেন্ট দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে হইলে ফলোটা দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।